ছিলেন লম্বা সময়, 80-র দশক থেকে উনি কভার করেছেন, ওনার অনেক অভিজ্ঞতা সংসদ কভার করবার। তো আমাদের যতটুকু জানাশোনায় দেখেছি যে এটা আসলে খুব বেশি হেরফের হয়নি আর কি। তো এর বাইরে হচ্ছে অনেকগুলা আলোচনা আর কি। একটা হচ্ছে যে ধরেন বিরোধী দল 11 দলীয় জোট কেন প্রার্থী দিল, আপনি ইনএভিটেবলি তো চাইলেই মানে পার্টি লাইন ক্রস করতে পারছেন না। তো এইটার ব্যাপারে আমরা যখন আলোচনা করেছি যেখানে কয়েকটা তর্ক জাতির সামনে আনা দরকার, তার ভিতরে একটা হচ্ছে যে এই যে একটা নির্বাচন হচ্ছে কিন্তু কাকে ভোট দেবেন সেটা আবার ভোটারদেরকে বলে দেওয়া হয়েছে, তাহলে আসলে ইজ ইট এট অল অ্যান ইলেকশন? ইলেকশন মানে হচ্ছে যে বিটুইন দ্য চয়েসেস অর অ্যামং দ্য চয়েসেস আপনার ইউ শুড হ্যাভ দ্য রাইট টু সিলেক্ট অফ ইউর ওন, ওটা নাম হচ্ছে নির্বাচন। মানে আপনি একটা মাত্র চা দিয়া বলছেন যে এই চাটাই খেতে হবে, কিন্তু এই চা খাওয়াটার নাম দিয়েছেন আপনি ডিনার। মানে এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না আর কি। তো এই জন্য আসলে রাষ্ট্রপতি নির্বাচনের নামে যেটা হচ্ছে এটা আসলে কনস্টিটিউশনালি ইটস এ মিসনোমার কাইন্ড অফ, যেটা শব্দের সাথে যেটা মিন করা হচ্ছে এটা যায় না আর কি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আর্টিকেল 70 নিয়ে কমিশনে আমরা প্রচুর তর্ক করেছি। আমরা কমিশনের যে প্রস্তাবনা ছিল দুইটা বিষয়ে রিজার্ভেশন ছাড়া বাকি সবকিছুই আপনার এক্সেমশন উঠিয়ে দিতে হবে। তার ভিতরে একটা হচ্ছে ফাইন্যান্স বিল আর দ্বিতীয়ত হচ্ছে নো কনফিডেন্স ভোট। বিএনপির দলীয় পজিশন হচ্ছে আরো দুইটা আছে, যে জরুরি অবস্থা এবং যুদ্ধ লায়ক ন্যাশনাল ক্রাইসিস সিচুয়েশনে তাদের মানে পার্টি পজিশনে ভোট দিতে হবে আর কি। তো এইটা আবার আমরা একমত হইনি, বাট ওই দুইটা পজিশনের ব্যাপারে সবাই একমত হয়েছে। এবং ওই তর্কের পরেই কিন্তু নোট অফ ডিসেন্টের আইডিয়াটা আসছে যে কোনো দল যদি প্রস্তাবনার সাথে শতভাগ একমত না হয় তখন কি হবে। তখন আমরাই বলেছি যে ঠিক আছে, যতটুকু একমত হয়েছে ততটুকু লিখে বাকিটা নোট অফ ডিসেন্ট হিসেবে লিখে থাকবার হাইন্ডসাইড এক্সাম্পল তো আমাদের সামনে আছে। তো এই তর্কটা রিজলভ করবার একটা হিস্টোরিক্যাল অপরচুনিটি এখানে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে ওনার এখানে মানে শতভাগ ডমিনেন্স আছে পার্লামেন্টারি নাম্বারে, উনি চাইলে আসলে একটা কনসেনসাসের জন্য রিচ আউট করতে পারতেন বিরোধী দলের কাছে। এবং এমনও হতে পারত যে ধরেন বিএনপিতে অনেক সজ্জন ভদ্র মানুষ আছেন যারা রাষ্ট্রপতি হলে বিরোধী দলের এন্টায়ারটিতে কেউ প্রতিবাদ করবে না, কেউ অপোজিশন করবে না। তাহলে এই রিচ আউট করবার একটা সুযোগ আমরা মিস করলাম, যেহেতু ঐকমত্য কমিশনে এইটা নির্বাচন নিয়ে একটা আলোচনা কাঠামোগতভাবে হয়েছে। একটা বিষয় প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেবার ক্ষেত্রে একটা ক্রস সেকশন কমিটি কাজ করতে পারে কিনা, যারা সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে একটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে দুদক, তারপর নির্বাচন কমিশন, পিএসসি, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, সবগুলো বিষয়ে। তা আমাদের কাছে মনে হচ্ছিল যে এইটার একটা হিস্টোরিক্যাল অপরচুনিটি সরকার মিস করলো, যে এই যে দলীয় অ্যাপয়েন্টমেন্টের দিকে যাওয়া, বিরোধী দলও একই রকম আপনার দলীয় অ্যাপয়েন্টমেন্টের দিকে গেল। তা আমরা চাই প্রার্থিতা দেওয়ার মধ্য দিয়ে আসলে এই তর্কটা আসুক যে রাষ্ট্র কাঠামোতে, এবং জুলাই সনদে কিন্তু লেখাও আছে একটা প্রভিশন পার্টিকুলার লেখা আছে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে, যে নির্বাচনের সময় উনি কোনো দলীয় ব্যক্তি হতে পারবেন না, এমন একজন ব্যক্তির ব্যাপারে একমত হতে পারে কিনা। কিন্তু ওখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদে। তো সেই জায়গাতে এই তর্কটা আলাপ করা যে আসলে এটা নির্বাচন কিনা, সংবিধান আর্টিকেল 70 দিয়ে কি নির্বাচনের দ্য আইডিয়া অফ নির্বাচনকে কন্ট্রাডিক্ট করছেন কিনা, এই কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে যারা বড় হচ্ছেন তারা কি আসলে ন্যাশনাল ইলেকশনে এই মনস্তাত্ত্বিক দলীয়পনার বাইরে উঠতে পারবেন কিনা, এই তর্কগুলো আমাদের আলাপ করা জরুরি। আর্টিকেল 48(1) যেটা বলা আছে যে দ্য প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড, শব্দটা বলে দেওয়া আছে ইলেক্টেড। আবার আর্টিকেল 70-তে বলা হচ্ছে যে যেই এমপি দলের বাইরে ভোট দেবে তার সিট ভ্যাকেট হয়ে যাবে। বিএনপির 31 দফাতে 7 নম্বর দফাতে বলে দেওয়া আছে আর্টিকেল 70 তারা সংশোধন করবে 4টা বিষয় ছাড়া। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার বাজেটে তার পক্ষে ভোট দিতে হবে, সরকারের পক্ষে, আস্থা ভোটে তার পক্ষে ভোট দিতে হবে, সংবিধান সংশোধন করতে গেলে তার পক্ষে ভোট দিতে হবে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে তার পক্ষে ভোট দিতে হবে। তাহলে বিএনপি যে 4টা জায়গাতে আর্টিকেল 70 সংস্কার করবার কথা বলেছে তার ভিতরে কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনের কথা বলা হয়নি, যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সে এইটার পক্ষে ভোট দিতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটাকে আপনি যদি ক্লোজেস্ট নেন তাহলে জাতীয় নিরাপত্তার ইস্যু আছে, যে প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট যেহেতু মানে চিফ কমান্ডার ইন চিফ আর্ম ফোর্সেস,
তো সেই জায়গায় তার অফিস একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবং এই যে কামাল ভাই মাঝখানে বললেন যে বিএনপির প্রেসিডেন্টের ইতিহাস খুব সুখকর নয়, সাত্তার সাহেব থেকে যদি শুরু করেন, ইয়াজউদ্দিন সাহেব, বি চৌধুরী সাহেব, সবার সাথেই দলীয়ভাবে বিএনপির সম্পর্ক আসলে শেষ পর্যন্ত ভালো ছিল না। একমাত্র সফল বলতে গেলে আসলে আব্দুর রহমান বিশ্বাস সাহেবকেই বলতে হবে। এবং এই ক্রাইসিসটা বিএনপি মাথায় রেখেছে। এবং এমন যদি হয়, ধরেন চুপ্পুকে সরাইতে তো সে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে পারত, প্রসেস ফলো করতে করতে হয়তো সংসদ বসছে, ধরেন সংসদ লাগবে, সংসদ হলে মার্চ মাসে সংসদ বসছে, আপনি মার্চ মাসে করতে পারতেন, করলেন না কেন? তাহলে বিএনপির এই সরানোর পিছনে দুইটা গুরুত্বপূর্ণ রিয়েলিটি তারা মাথায় রেখেছে। একটা হচ্ছে তাদের আগের অভিজ্ঞতার ভিত্তিতে কাকে প্রেসিডেন্ট করবেন সে অবশ্যই পলিটিক্যাল হইতে হবে, এবং ক্রিটিক্যাল টাইমে যেন সে তার পারপাস সার্ভ করতে পারে আগের অভিজ্ঞতার জায়গা থেকে। এখন উল্টা দিকে চিন্তা করেন, যদি 6 মাস কেন নিলেন? 5 বছরের টার্মের পরে আবার কেয়ারটেকার আসতেছে 3 মাসের জন্য, আমরা যদি মনে করি, ধরে নিই সবকিছু ঠিকঠাক মতো 1-2 মাসের ঝামেলা হইতে পারে, তাহলে ওই সময়টা, ঝামেলার সময়টা যেন বিএনপির প্রেসিডেন্ট থাকে এবং যে রোলটা প্লে করার কথা সেটা রোলটা প্লে করতে পারে। গিভেন যে কেয়ারটেকার প্রভিশন যেটা রিইনস্টেটেড হবে, তার লাস্ট অপশন কিন্তু প্রেসিডেন্ট টেক ওভার করার মতো, যেটা আপনার 111 ট্রিগার করলো ইয়াজউদ্দিন আহমদ সাহেব টেক ওভার করার কারণে। অতএব সেই জায়গায় বিএনপির জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, কিন্তু এটা আমাদের জায়গা থেকে আবার ক্রিটিক্যালও হওয়া দরকার যে অ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়ে ফিউচারে রাষ্ট্রীয় কোনো সংকট তারা তৈরি করবে কিনা, অথবা সংকট তৈরি হইলে দেশ ক্যাওটিক হয়ে যাবে কিনা। সেজন্য যদি কনসেনসাসটা দরকার ছিল, কনসেনসাস থাকলে যেটা হতো যে এই পুরো কনভারসেশনে সংশয়টা থাকতো না। কারণ এর আগে আমরা দেখেছি হয়তো একজনকে পাওয়া যেত, কারণ হচ্ছে বিএনপির পাওয়ার ট্রানজিশনটা 2 দফায় পিসফুল ছিল না, তারা যথেষ্ট লেজে গোবরে করে ক্ষমতা ছেড়েছে। তো আমরা গত 6 মাসে অনেকগুলো ওয়াদার বরখেলাফ দেখে আমাদের অনেকের মধ্যে এখন এই সন্দেহটা তৈরি হচ্ছে যে ক্ষমতাটা আসলে পিসফুল্লি ট্রানজিশনটা হবে কিনা, সেই সংশয় রয়ে গেল। তখন কিন্তু প্রেসিডেন্টের রোলটা গুরুত্বপূর্ণ হবে, কারণ তিনি সকল বাহিনীর প্রধান। বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বাংলাদেশের জনগণের সাথে ভারতের কখনো কোনো সম্পর্ক ছিল না, তৈরি হয় নাই। বাংলাদেশের সাথে ভারতের একমাত্র সম্পর্কের জায়গা হলো শেখ পরিবার। শেখ মুজিবের সাথে সম্পর্কটা ছিল, শেখ হাসিনার সাথে ছিল, কিন্তু বিএনপি যে মেয়াদে ছিল সেই সময় সম্পর্ক ছিল না। মানে ওটা ধরেন কাগজপত্রের সম্পর্ক আর কি, কোনো সিরিয়াস রিলেশনশিপ ছিল না। বাট ইকুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 3.5-4 বছরের ভিতরে আমাদের এই সম্পর্কটা সম্মানজনক সম্পর্ক ছিল। ইকুয়ালি ডক্টর ইউনূস সাহেবের এই যে গত 16 মাস দেখলাম, এখানেও এই সম্পর্কটা ডিগনিফাইড ছিল। এখন গত 6 মাসে এখন কোন সম্পর্ক নাই, এখন মানে কাগজপত্রে আছে আর কি, ওই যে সেপারেটেড থাকে না তালাকের আগে, ওইরকম আর কি, একটা সেপারেটেড রিলেশনশিপ চলতেছে। আপনি কি একটু হার্শ হলেন এই 6 মাসে এই সরকারের? মানে বিষয় হলো যে আপনি দেখেন, মানে এই দাওয়াতগুলো কত অসম্মানজনক। দেখেন, তারেক রহমান সরকারের সমালোচনা আমরা রেগুলার করতেছি, পলিসি ডিসিশন, তার বক্তব্যের, কিন্তু দিন শেষে তো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। অন্য দেশের যখন কেউ তাকে অপমান করবেন, তাকে ছোট করবেন, হেয় করবেন, তিনি ইকুয়ালি আমাদের লাল সবুজের পতাকাকে ছোট করছেন, 20 কোটি মানুষকে ছোট করছেন। অতএব ব্রিক্সের মিটিং এর সাইডলাইনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাওয়ার কি মাহাত্ম্য আছে? তারেক রহমান তো এটার গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের সাথে, চায়নার সাথে কদিন আগে মিটিং করেই আসলেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এর আগে স্পিকার, সচিব, হাবিজাবি সবাই এসে তাকে মোদির দাওয়াতপত্র পৌঁছায় দিয়েছেন, কিন্তু আপনি একের পর এক যে দুষ্টামিগুলো করছেন, আপনি সীমান্ত হত্যা বন্ধ করেন নাই, আপনি গঙ্গা সহ এই 56-57টা অভিন্ন নদীর পানি ছেড়ে দিয়ে সারা বাংলাদেশের 1/3 এখন ডুবাই দিচ্ছেন, কোনো মাত্র জয়েন্ট রিভার কমিশনের কোনো তথ্য শেয়ার করছেন না, কখন আপনি ড্যাম খুলবেন, কোন জায়গা থেকে খুলবেন, আপনি ওই এলাকার সেফটি সিকিউরিটি বাংলাদেশের বিবেচনায় নিচ্ছেন না, আপনি পুশিং করছেন যাচ্ছে তাই, রাতের বেলা শত শত মানুষ হয় না এই সীমান্তে ওই সীমান্তে করছেন, পশ্চিম বাংলা আসাম সীমান্তে বাংলাদেশ টপিকের উপর নির্বাচন হচ্ছে, টোটাল নির্বাচন ক্যাম্পেইনটা হয়েছে বাংলাদেশকে সমালোচনা করে, বাংলাদেশকে হেয় করে, বাংলাদেশিদেরকে হেয় করে। আপনি বাঙালি মুসলমান নামধারী বলে আপনি প্রায় 91-92 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। আপনি রিসেন্টলি যে দুষ্টামিগুলো করছেন, 5 তারিখে আপনি জানেন যে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দিন, সেদিন রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, আমাদের রাষ্ট্রপতিরও প্রোগ্রাম ছিল, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীরও প্রোগ্রাম ছিল।
সেই দিন আপনি এফসিসি কে অ্যালাউ করেছেন ভারতের শেখ হাসিনাকে লাইভ বক্তব্য দেওয়ার জন্য। মানে আপনি একদিকে এসে বলছেন আমাদের সব দরজা খোলা, আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কবে আসবেন, কিন্তু ইকুয়ালি আপনি আবার হাসিনাকে দিয়ে যে বদমাইশিগুলো করাচ্ছেন সেটা আপনি আবার অ্যালাউ করছেন। তারা বলতেছে যে জসওয়াল বলেছে যে এটা তো একটা ব্যক্তিগত একটা আমাদের ডেমোক্রেসি হাবিজাবি। জাসওয়ালের বক্তব্য ছিল এর সাথে যে আমরা দ্রুততম তো কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের এবং কোনো এটা সম্পর্ক নাই। সমর্থন করি না। Right, এখন জাসওয়ালের প্রশ্ন হচ্ছে এখন বক্তব্য। example আরো দেই। বলেছিল যে ব্যক্তিগত ভারত এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইন্টারফেয়ার নিয়ন্ত্রণ করে করে না, না। এটা করে না। এখন এক্সাম্পল দিয়ে নিয়ন্ত্রণ করে কিনা রিপন ভাই সহ কামাল ভাইদের মনে থাকবে লর্ড কার্লাইল হ্যাঁ, নামে yes. একজন ব্রিটিশ আইনজীবীকে ম্যাডামের আইনজীবী হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওনাকে যখন এই মিথ্যা মামলায় হেনস্থা করছে। লর্ড কার্লাইলকে কি হাসিনা ঢুকতে দেয়নি বাংলাদেশে? উনি খুব মানে সেলিব্রেটেড লয়ার, আমি ওনাকে চিনি। এখন এই ভদ্রলোক প্রতিবাদ স্বরূপ চিন্তা করেছে দিল্লিতে চলে যাই, সো কল্ড লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। ওখানে গিয়ে দিল্লিতে আমি প্রেস কনফারেন্স করব। হাসিনা দিল্লিকে বলে দিয়েছে, ওনাকে তো দিল্লি তো ঢুকতে দেয় নাই। ওনার প্রেস কনফারেন্স কোথায় হওয়ার কথা ছিল জানেন? এক্স্যাক্টলি সেম ক্লাবে, এফসিসির ক্লাবে। তাহলে এটা নাকি আপনি ইন্টারফেয়ার নাকি করেন না, আপনি নাকি তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে দেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের একটা দণ্ডিত, গণহত্যায় দণ্ডিত একটা আসামিকে গণ অভ্যুত্থানের বার্ষিকীতে যেদিন বাংলাদেশ রাষ্ট্র সেলিব্রেট করতেছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মিটিং আছে সেই দিন, সেই রকম একটা দিনের সন্ধ্যায় আপনি একটা লাইভ প্রোগ্রাম করছেন ইন্ডিয়াতে, আর আপনি আশা করছেন আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাবে। ইকুয়ালি দেখেন যে হাসিনা না হয় আপনার পালিত পোষ্য গোলাম বহু দশকের, এই বস্তি লীগের যে দুইটা পোলারে ধরছেন শহীদ ওসমান হাদিকে খুন করার, ওরা কারা? মানে এই যে অমিত শাহ যে ফোন করে বলেছেন বলে মমতা ব্যানার্জি দাবি করলেন নির্বাচনের পরে, যেটা নিয়ে কথাবার্তা বলতে আমাকে নিষেধ করা হয়েছে, আমি আরো অনেক জিনিস জানি রাষ্ট্রের নিরাপত্তার জন্য বলতে পারবো না। তাহলে আপনি বস্তির দুইটা পোলাপনকে আটকায় রাখছেন কেন? বাংলাদেশ সরকার রিপিটেডলি চিঠি দিয়েছে কনসুলার অ্যাক্সেসের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য, আপনি অ্যাক্সেস দিচ্ছেন না কেন? এক্সট্রাডিশন তো আরো পরে। তাহলে আপনি বাংলাদেশের কোর্টের রায়কে সম্মান করছেন না, এক্সট্রাডিশন অ্যাক্টকে সম্মান করছেন না, একটা গণ অভ্যুত্থানে গণহত্যা হয়ে গেছে আপনি সম্মান করছেন না, বার্ষিকীতে আপনি পুরো বাংলাদেশকে অপমান করবার সুযোগ করে দিচ্ছেন। ইকুয়ালি আপনি বিমস্টেকের চেয়ারম্যানের নামে তারেক রহমানকে দাওয়াত দিচ্ছেন, যিনি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, ইয়েট ইউ আর এক্সপেক্টিং হিম টু হ্যাভ এ বাইলেটারাল ভিজিট। মানে এর থেকে তো চরম অভদ্রতামূলক আচরণ আর কিছু হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ফরেন মিনিস্টার যেভাবে তারে বসাইছে এবং যেভাবে চোরের মতো দুই হাত পায়ের নিচে ঢুকা বৈঠকে বসা ছিল, এরকম বেয়াদবি মিটিংও কিন্তু আমরা দেখছি। আগের অ্যাম্বাসেডাররা কিভাবে আমাদের মন্ত্রীদের সামনে পা উঠায় বসতো, ত্রিবিধি কিন্তু দেখবেন খুবই অবনতশীল ভদ্রভাবে বসছে। এবং তাকে আপনি বাইলেটারাল মিটিং এর ছবি দেখবেন, আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে তারেক রহমান কিভাবে বসছে, চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে কিভাবে বসছে, আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কিভাবে বসছে। অ্যাবসলিউটলি প্রপার কাউন্টার এবং রেসপেক্টফুল রিয়াকশন বাই দ্য স্টেট। এই জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত কারেক্ট। তারা সে সিদ্ধান্ত নিয়েছে জনগণের স্বার্থ, এবং এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগের সম্মিলিত নির্যাতনের শিকার কোন ব্যক্তি এবং পরিবার যদি এককভাবে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো জিয়া পরিবার। শহীদ প্রেসিডেন্টের শাহাদাত, বেগম জিয়ার যত মানে বঞ্চনা, অপমান, বাসা থেকে বের করা, মিথ্যা মামলা, তারেক রহমানের প্রতি যে নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ যেগুলো করেছে, কোকর মৃত্যু, প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের সাথে দিল্লি ইনভলভ ছিল। এই দলটা, এই বিএনপিকেই তো হাইকমিশন 15 বছর অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। তাহলে আপনি তারেক রহমানের চেয়ারে বসে চিন্তা করেন। শেষ পর্যন্ত আপনার যদি শেষ বক্তব্যটা আমি এইভাবে মানে আপনি কি মনে করেন যে ওনারা আসলে এই ব্রিক্সের শীর্ষ সম্মেলনে যাওয়াটা না, বাইলেটারাল ভিজিটে যাবে, রাষ্ট্রীয় স্টেট ভিজিটে যাবে, বাইলেটারাল, এবং এই শর্ত দিতে হবে যে আপনি এই বিষয়গুলো রিজলভ করতে হবে। আপনি একটা গণহত্যার ক্রিমিনাল দণ্ডিত আসামিকে দিয়ে উস্কানি দেওয়াবেন, খুন খারাপি করবেন। এখনো ছাত্রলীগ আওয়ামী লীগের পোলাপান কলকাতা, তারপরে হচ্ছে মুম্বাই, দিল্লি, দুবাই, মালয়েশিয়াতে বসে আগামী ডিসেম্বরের ভিতরে কারে কারে খুন করবে সেগুলো তালিকা করতেছে। টেলিগ্রামে দেখলেন 400-র উপরে আওয়ামী শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা ডিসেম্বরে শেখ হাসিনাকে ওয়েলকাম করবার জন্য হোমকামিং এর প্রস্তুতি নিচ্ছে, কিভাবে কেওয়াস তৈরি করবে। এগুলো যখন হচ্ছে, আপনি দিল্লি থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে না, কেওয়াস তৈরি করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে, আর আপনি আশা করছেন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী আপনার দাওয়াতে চলে যাবে। মানে এটা তো মানে স্টুপিড আইডিয়া, মানে এটা চিন্তা করাটা